বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আসলে ফি ব্লক মৌলের বৈশিষ্ট্যের যে দ্বিতীয় অংশটা সেটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমি আগে বলেছি যে আসলে ব্লকগুলো থেকে বেশিরভাগ এমসিকিউ বা ক্ষয়ের প্রশ্নগুলো বেশি করা হয়ে থাকে। তো ক্ষয়ের প্রশ্নগুলো নিয়ে আরেকটা হচ্ছে যে টোটালি সবগুলো ব্লক মিলিয়ে বৈশিষ্ট্যগুলোকে একটু যাচাই বাছাই করে ক্ষয়ের প্রশ্ন আলাদাভাবে আলোচনা করব। তো এখানে আজকে এমসিকিউ প্রশ্নকে আসলে প্রায়োরিটি দিয়ে আসলে একটু আলোচনা করা হয়েছে সেকেন্ড পার্টটা ফি ব্লক মৌলের। তো সেখানে আমি প্রথমে পাচ্ছি একটা আসলে ছক। এটা বলে রাখা বলে এটা হচ্ছে রেটিনা ডাইজেস্টের একটা বই। বইটা সাজানো গোছানোটা আমার কাছে একটু ভালো লেগেছে, এই জন্য এই পার্টটা এখান থেকে একটু নিলাম। তো এখানে আমাকে আসলে বিভিন্ন প্রকার অক্সাইড, এটা এমসিকিউতে প্রায় দেয় যে অক্সাইড নিচের কোনটি অম্লীয় অক্সাইড বা নিচের কোনটি ক্ষারীয় অক্সাইড, এরকম প্রশ্ন আমাদেরকে দিয়েই থাকে। যেমন আমার অক্সিজেন থেকে কিন্তু আসলে বিভিন্ন প্রকার অক্সাইড তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আমরা হয়তো এই পর্যন্ত ফার অক্সাইড, এরপরে হচ্ছে যে সাধারণ অক্সাইড এগুলো বা সুপার অক্সাইড এগুলো হয়তো দেখেছি, কোনো এক ভিডিওতে আমি এগুলো বলেছিও। তো এক্ষেত্রে আমরা আজকে সব প্রকার অক্সাইডই আসলে দেখব। তো এখানে আমার প্রথমে রয়েছে যে আসলে অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড মানে এগুলো অম্লীয় কাজগুলোই করে, অম্লের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ধারণ করে। কী কী? যেমন সালফার ডাইঅক্সাইড, এরপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এইভাবে আমাদের যে গ্যাসগুলো রয়েছে এগুলো প্রতিটাই অক্সাইডগুলো রয়েছে সেগুলো হচ্ছে অক্সাইড, আমার অম্লীয় অক্সাইড। এরপর ক্ষারীয় অক্সাইডগুলো দেখতেই পাচ্তেছো আমাদের, বিশেষ করে হচ্ছে যে আমার 1 এবং 2 নাম্বার যে গ্রুপের যে চীনা সবচেয়ে অম্লীয় এবং ক্ষারীয় অক্সাইড চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ক্ষারীয় অক্সাইডগুলো হচ্ছে 1 নাম্বার বা 2 নাম্বার গ্রুপের যে ধাতুগুলো ওগুলো দিয়ে তৈরি করা অক্সাইড। আর তোমার হচ্ছে যে যখন তোমার অম্লীয় অক্সাইডের কথা বলতেছি, সে অম্লীয় অক্সাইড কিন্তু তোমার সেই ক্ষেত্রে গ্রুপ নাম্বার তুমি একদম 15, 16 ওগুলোর কথা বলতে পারো। এগুলো ধাতু দ্বারা তৈরি কৃত অক্সাইড। এরপরে নিরপেক্ষ বা প্রশমন অক্সাইড মানে হচ্ছে যে এগুলোর তোমার অম্লীয় না ক্ষারীয় না, একবারে হচ্ছে যে FeS7 বলতে পারি। যেমন হচ্ছে যে তোমার এটা মনে রাখা একটা সহজ নেমোনিক দিয়ে দিল যে কোনা পানি নাই, মানে কার্বন মনো অক্সাইড, নট কার্বন ডাইঅক্সাইড। মনে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অম্লীয়, কার্বন মনো অক্সাইড হচ্ছে নিরপেক্ষ। এইভাবে আবার আবার হচ্ছে যে N2O, আবার এখানে আছে NO2, অর্থাৎ গুলিয়ে ফেলা যাবে না আসলে পানি। এরপর হচ্ছে যে এই যে আমার নাইট্রোজেন মনো অক্সাইড যেটা, এভাবে আমাদের এই গ্যাসগুলো হচ্ছে যে বা অক্সাইডগুলো হচ্ছে যে আমাদের নিরপেক্ষ বা প্রশমন অক্সাইড। এরপর উভয়ধর্মী মানে সে, এটা তো কোনোটাই না, আর এটা হচ্ছে উভয়টা, মানে সে অম্লীয় অম্লীয় বৈশিষ্ট্য ধারণ করে, ক্ষারীয় অক্সাইডের বৈশিষ্ট্য সেই ধারণ করে। তো সেখানে এই যে এগুলোর নাম দেওয়া আছে, টাটকাভাবে এগুলো একবারে শিখে ফেলতে হবে। এরপরে ফার অক্সাইড রয়েছে আমাদের, ফলি অক্সাইড রয়েছে, সাব অক্সাইড, সুপার অক্সাইড রয়েছে। তো এইভাবে একদম এগুলো আসলে এই জায়গাটা স্কিপ করার কোনো ওয়ে আসলে নেই। এটা পুরোটাই একেবারে সুন্দর করে লিখে নোট করে একটু ভালোভাবে পড়ে ফেলতে হবে। এভাবে ঢাকনা দিয়ে আমি পারি কি না যে কোনগুলো অম্লীয় অক্সাইড, কোনগুলো সুপার অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, নিরপেক্ষ, উভয়ধর্মী, এগুলো আমার চিনতেই হবে, এমসিকিউতে থাকবেই। এরপর আসি আমরা অক্সাইডের যে ব্যবহারগুলো, সেগুলো আমার প্রথমে রয়েছে কপার অক্সাইড, যেটা এটা হচ্ছে যে লাল বুবি গ্লাস হচ্ছে মরিচের অধি ফেন্টেন, মানে তোমার একটা লোহার মধ্যে হচ্ছে যে যদি মরিচা পড়ে কিন্তু, তো মরিচা রোধ করার জন্য আমরা একটা পেইন্ট করে থাকি, রং করে থাকি আর কি, সেই রঙের মধ্যে এই যে অক্সাইডটা সেটা ব্যবহার করা হয়। তো এখানে এটা মনে রাখতে হবে। এরপর যদি মনে রাখার দরকার হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে তিনটা আমি একদম স্পেসিফিকভাবে দিয়ে রেখেছি, এটা একেবারে তটস্থ করে রাখতে হবে। পরীক্ষায় আসে যে ওয়াটার বা ব্লু গ্লাস এর সংকেত নিচের কোনটি, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড প্লাস S2, দুইটাই গ্যাসীয়। আর হচ্ছে সংশ্লেষ গ্যাস নিচের কোনটি, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড প্লাস হচ্ছে 3টে S2। একটু ভালো করে যদি খেয়াল করো, এখানে কার্বন মনোঅক্সাইড একটা S2, এখানে কার্বন মনোঅক্সাইড, এখানে 3টে S2। এরপর হচ্ছে যে প্রডিউসার গ্যাস হচ্ছে যে তাও কার্বন ডাইঅক্সাইড কিন্তু দুইটা কার্বন মনোঅক্সাইড, সরি কার্বন ডাইঅক্সাইড না, কার্বন মনোঅক্সাইড, দুইটা কার্বন মনোঅক্সাইড এবং হচ্ছে যে N2। ঠিক আছে, তো এই নামগুলো আসলে বিক্রিয়া থেকেও জরুরি হচ্ছে যে নামটা মনে রাখা। তো এটা আসলে খালি নামের সাথে সাথে অবশ্যই বিক্রিয়াটা কীভাবে আসছে, কত ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করা হয়েছে, কার সাথে কে বিক্রিয়া করে আমার ওয়াটার গ্যাস তৈরি করছে বা ব্লু গ্যাস তৈরি করছে, বা সংশ্লেষ গ্যাস কীভাবে তৈরি হয়েছে, বিক্রিয়া নিচের কোনটি, একেবারে তিনটা 1, 2, 3, 1 বা 3টা একদম তটস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, মানে বলার সাথে সাথে যাতে আমার সংকেতগুলো মনে আসে, কীভাবে এটা তৈরি হয়েছে, বিক্রিয়াগুলো যাতে মাথায় চলে আসে লিখতে পারি, বা এমসিকিউতে দেখলে দেখাতে পারি। এখান থেকে প্রশ্ন তোমার ভর্তি পরীক্ষায় বলো, তোমার হচ্ছে যে এটাকে কী বলে, আমি যদি এই এসএসসির কথা বলি, থাকে এমসিকিউ কোশ্চেন এখানে দিয়েই থাকে। এরপর আসলে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমার নাইট্রোজেন অক্সাইড।
তো এখানে আমরা নাইট্রোজেন অক্সাইড কিন্তু হচ্ছে 5টি। কী? নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এরপর হচ্ছে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। তো এখানে সবচেয়ে জরুরি হচ্ছে দেখো তোমার নাইট্রাস অক্সাইডের যোজনী বা জারণ সংখ্যা কিন্তু 1। তো আমার কার জারণ অবস্থা কত এটা কিন্তু মনে রাখতে হবে, এটা জরুরি। এরপরে হচ্ছে যে আমার হচ্ছে যে নাইট্রিক অক্সাইড যেটা তার জারণ অবস্থা কত, নাইট্রোজেন ডাইঅক্সাইডের জারণ অবস্থা কত, এগুলো একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। বা নিচের কোনটি আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইভাবে কিন্তু আসলে এমসিকিউ প্রশ্ন করা হয়ে থাকে। এরপরে যদি বলি যে আমাদের আসলে এখান থেকে এতটা জরুরি কিছু নেই, তবে এখানে এটা মনে রাখতে হবে যে ইউরিয়া সার তৈরি করে না, ইউরিয়া সার তৈরিতে কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করা হয়। হয়তো এখানে সরাসরি বলছে সার তৈরিতে, কিন্তু প্রকৃতপক্ষে ইউরিয়া সার তৈরিতে। এরপর রয়েছে যে আমাদের নাইট্রিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে ল্যাবরেটরি বা শিল্পে অনেক কাজে ব্যবহার করা হয়, কারণ যেহেতু এটা একটা হচ্ছে গাঢ় অ্যাসিড, এটার অনেক ব্যবহার রয়েছে। এরপর নাইট্রিক অ্যাসিডের আরও ব্যবহার হচ্ছে যেমন বিস্ফোরক রূপে, সেটা হচ্ছে যে আমাদের বিস্ফোরক টিএনটি, টাইনাইট্রো ট্রিফয়েল মেবি, একটু দেখতে হবে অবশ্যই, পূর্ণরূপটা দেখে নিবা। এরপর হচ্ছে যে নাইট্রোসেলুলোজ, নাইট্রোগ্লিসারিন। এরপরে সারের হচ্ছে যে অ্যামোনিয়া যেটা যে আমাদের ইউরিয়া সার যেটা তৈরি হচ্ছে সেটা, প্লাস্টিক পেইন্ট বা সেলুলার তৈরিতে আমরা আসলে অ্যাসিডটা ব্যবহার করি, মানে এটা হচ্ছে কথায় ব্যবহার করা হচ্ছে সেটা। এরপরে এখানে জানা আছে কি বলতে আমি সবগুলা দেবো না, আমি হচ্ছে যে কিছু লাল তীরচিহ্ন দিয়ে রেখেছি। এগুলো তোমরা অবশ্যই হচ্ছে যে ফিকগুলো পেয়ে যাবা। সেই ক্ষেত্রে দেখো যে শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক হচ্ছে যে -56 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে যে আমাদের সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে যে এর গলনাঙ্ক 1610, সেটা প্রায় পরীক্ষায় আসে। স্ফুটনাঙ্ক হচ্ছে 2230 ডিগ্রি সেলসিয়াস। অক্সিজেন হলো দ্বিতীয় অধিক তৈত্রীণাত্মক মৌল। এখন এটা যদি দ্বিতীয় হয় তাহলে সবচেয়ে তৈত্রীণাত্মক মৌলকে, সবচেয়ে ঋণাত্মক মৌল হচ্ছে তোমার ক্লোরিন না, ক্লোরিন। সবচেয়ে তৈত্রীণাত্মক মৌল হচ্ছে ক্লোরিন। যখন আমি তৈত্রীণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, পরমাণুর আকার বা ব্যাসার্ধ এগুলো পড়ব, তখন সেখানে বিষয়গুলো আপনা আপনি চলে আসবে। তো এরপরে আসি আমরা পরের পার্টে একটু যাই। সেখানে দেখো আমরা হচ্ছে গ্রুপ হচ্ছে 17, খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রুপ, এবং এমসিকিউ আসলে গ্রুপ 17 এবং 18 থেকে একটা থাকেই, মানে এটা বাধ্যতামূলক যেন মনে হয়, এরকম করে একটা প্রশ্ন করেই। তো সুতরাং এই জায়গাটা একটু ভালো করে দেখবে। আমার প্রথমে রয়েছে যে আমাদের একটা হ্যালোজেন মৌল গ্রুপ বলতে পারি আমরা, সেটা আমরা একদম পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করেছি। আমাদের ক্লোরিন এর সংকেতকে আমরা জানি, এটার বৌদ্ধতম গ্যাস। ব্রোমিন যে একমাত্র তরল সেটা আমরা আমি একদম বারবার এটা লিখেছি আমার আগের কোনো না কোনো ভিডিওতে, এটা ছিল যে ব্রোমিন হচ্ছে যে একমাত্র তরল অধাতু। তো এটা মনে রাখতে হবে, কারণ বাকিগুলো আমার হচ্ছে যে প্রায় মনে রাখার মতো। আমার ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, আমার আয়োডিন অ্যাস্টারিন হচ্ছে কঠিন, আর ব্রোমিন হচ্ছে তরল, ঠিক আছে, এবং একমাত্র তরল। তো আমার ক্লোরিনের হচ্ছে যে এটার বর্ণ কীরকম, এটার বর্ণ হচ্ছে যে হালকা হলুদ বা ফিকে হলুদ মানেই হালকা, একই কথা। ক্লোরিনের যে বর্ণ সেটা হচ্ছে সবুজ আভা, মানে সবুজের একটা চোপ ভাব থাকে, বাট পুরো সবুজ না। এরপর ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, একদমই লাল। এরপর হচ্ছে যে আমাদের আয়োডিন হচ্ছে গাঢ় বেগুনি, এটা একটু বেশি আসে, তো এটা একটু মনে রাখতে হবে। এরপর রয়েছে আমাদের হ্যালোজেন সমূহের সাধারণ ধর্ম, যেমন এখানে ক্লোরিন ব্রোমিন এটা একটু বিষাক্ত পদার্থ হয়ে থাকে, এটা একটু উদায়ী, এটা একটু মনে রাখতে হবে যে আমার ব্রোমিন এবং আয়োডিন হচ্ছে উদায়ী পদার্থ। এরপর আমি একটা না কিছু দাগ দিয়ে রেখেছি যে এগুলো সব ক্রম। আমার যে এই যে 17 নম্বর গ্রুপ, এটা আসলে গণনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম কীরকম, মানে কার থেকে কার বেশি। ক্লোরিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিন থেকে অ্যাস্টাচিন, এদের হচ্ছে যে ক্রমান্বয়ে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কী হয়, বাড়তে থাকে। মানে যত তুমি উপর থেকে নিচে যাবার 17 নম্বর গ্রুপে, তত তোমার গলনাঙ্ক বলি স্ফুটনাঙ্ক বলি এটা বাড়তে থাকবে। এরপরে হচ্ছে সক্রিয়তার কর্ম হচ্ছে উল্টা। সক্রিয়তার কর্ম হচ্ছে যে আমি যত নিচে যাবো তত কমতে থাকবে, অর্থাৎ সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ক্লোরিনের। একই রকম যদি আমি বলি ইলেকট্রন আসক্তির ক্রম, এখন এটা একটু ব্যতিক্রম বলতে পারি। যখন আমি ইলেকট্রন আসক্তি পড়াবো তখন আসলে ব্যতিক্রম কেন, এটা নিয়ে কিন্তু একটা 3 নম্বরের সৃজনশীল প্রশ্ন পাবা, এবং এটা বারবারই আসে। কেন ব্যতিক্রম, যে আমার এখানে তো সবার আগে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এরকম হওয়ার কথা,
কিন্তু সিরিয়াল এই দুটো জায়গায় ব্রেক হয়েছে কেন, এই দুটো ঠিক আছে কিন্তু এই দুটো জায়গায় এখানে সিরিয়াল ব্রেক হয়েছে কেন, এটা আমি আলোচনা করব যে কেন আসলে এরকম হয়। এটা একটা খতে অনেক সময় প্রশ্ন করে অথবা সৃজনশীলে এটার প্রশ্ন পাবাই, মানে থাকে এটা আর কি, সে ব্যতিক্রম আমরা আলোচনা করব। এরপর হচ্ছে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের বৃদ্ধি ক্রম, সেটা হচ্ছে যে আমার ক্রমান্বয়ে যদি আমি নিচের দিকে যেতে থাকি সেই ক্ষেত্রে আমার ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের এটা বৃদ্ধিতে পেতে থাকবে। এখন ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কি, লন্ডন বল কি, এরপরে সন্নিবেশ বন্ধন কি বা বল কাকে বলে, প্রতিটা বন্ধন নিয়ে আমরা আসলে আলোচনা করবো, কারণ এই অধ্যায়টার মধ্যে সবগুলোই আছে, হাইড্রোজেন বন্ধন রয়েছে, সবগুলোই আছে, সুতরাং এটা এখানে আর না বলি। তবে মনে রাখতে হবে ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে অত্যন্ত দুর্বল, মানে দুর্বল একটা বন্ধন, বাট এটা সবচেয়ে দুর্বল আকর্ষণ বন্ধনের মধ্যে একটা। এরপর যদি আলোচনা করি সেটা হচ্ছে যে আমাদের শক্তিশালী জারকের ক্রম, সেটা হচ্ছে যত নিচে যাব কমতে থাকবে, আর যত উপরে যাব সবচেয়ে আমার জারক সবচেয়ে জারকের যে বৈশিষ্ট্য ধারণ করে সেটা হচ্ছে ফ্লোরিন। গ্রুপ নম্বর 18, এবং এখানে আমার প্রতিটা মৌল নিয়ে আলাদা আলাদা বৈশিষ্ট্য জানতে হবে, এমসিকিউর জন্য আসে। মনে রাখতে হবে আমার এগুলোর অনেকগুলো নাম, আমি শুধুমাত্র এগুলোর নাম যে নিষ্ক্রিয় মৌল বলে রেখে দিবে এমন না, সবগুলোর নাম আমাকে শিখতে হবে একটু, কী কী নাম বলা হয়, কী নাম বলা হয় এটা দিয়ে এমসিকিউ প্রশ্ন হয়। নিষ্ক্রিয় মৌলের অনেকগুলো নাম রয়েছে, যেমন বিরল মৌল বলা হয়, নোবেল এটা অনেক বেশি হয় যে নোবেল মৌল বলা হয়, নিচের কোনটি নোবেল গ্যাস। এখন নোবেল গ্যাস তুমি তো খাইছে, নোবেল গ্যাস এটা তো কখনো পড়ে নাই, কিন্তু তোমার চোখের সামনে তুমি দেখতেছো কিন্তু বলতে পারতেছো না। এটা হচ্ছে যে আমার যে নিষ্ক্রিয় যে মৌলগুলো সেগুলোই হচ্ছে যে আমাদের নোবেল গ্যাস বলা হয়ে থাকে। এরপর হচ্ছে অভিজাত মৌল বা সেতু মৌল, তাহলে নামগুলো মনে রাখতে হবে, 6টা মৌল রয়েছে। আর এখানে এই প্রশ্নটা প্রায় হয়, এটা হচ্ছে যে এরা ক্যাথোরেট যৌগ তৈরি করে, ক্যাথোরেট যৌগ তৈরি করে কারা, নিষ্ক্রিয় নোবেল গ্যাস ভিত্তিক বা অভিজাত মৌল বা সেতু মৌলগুলা, এরা ক্যাথোরেট যৌগ গঠন করে। এখন ক্যাথোরেট মানে কি, ক্যাথোরেট মানে কি আমার বন্ধনে সেটাও পাবো, তবে এখানে ক্যাথোরেট একটু সুন্দর করে বলে দিই। এদের ক্যাথোরেট হচ্ছে যে যখন আমার সাধারণত হচ্ছে যে এরা নিষ্ক্রিয় মৌল যৌগ গঠন করারই কথা না, কিন্তু যৌগ গঠন করতেছে কিভাবে, কারণ এদের যোজনী আমি চেঞ্জ করে ফেলতেছি। তাহলে যে বিক্রিয়া করার কথা না তার যোজনী আমি শূন্য থেকে কমাচ্ছি অথবা বাড়াচ্ছি করে আমি যৌগ তৈরি করতেছি, বিশেষ করে সমযোজী যৌগটাই তৈরি করতেছি। এই যে প্রসেসটা, এটা এই যে এই প্রসেসে যে আমি যে যৌগ তৈরি করতেছি এটাকে বলে ক্যাথোরেট যৌগ, মানে যোজনী তুমি জোরপূর্বক চেঞ্জ করতেছো বা কোনো না প্রভাবকের মাধ্যমে চেঞ্জ করতেছো বা সে নিজেও চেঞ্জ করতেছে বা কোনো না কোনো প্রভাবকের উপস্থিতিতে, তখন যে যৌগটা তৈরি হবে সেটাকে আমরা ক্যাথোরেট যৌগ বলি। তো এখানে আমি প্রতিটা নিয়ে ছোটো করে একটু বলে ফেলি, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের কী কী ব্যবহার রয়েছে, সবচেয়ে হালকা আমার H2 গ্যাস, এরপরে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম, এরপরে এটা অধার্য হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাস হচ্ছে বেলুনের ক্ষমতা 92%। একটা প্রশ্ন প্রায় হয় যে বেলুনে আমরা কেন হাইড্রোজেন গ্যাস ব্যবহার না করি, হিলিয়াম গ্যাস ব্যবহার করি, এটা এলসিতে শিখছো। তারপর আমি ছোটো করে একটু বলে দিই, আমরা সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে আমার হাইড্রোজেন, আমি এই বেলুনে ওটাই ব্যবহার করতে পারি, এতে করে আমার বেলুন বেশি উপরে উঠবে, কিন্তু আমরা হিলিয়াম ব্যবহার করি কেন, কারণ বেলুন কোনো না কোনো এক সময় উপরে উঠে ফেটে যাবে। এখন যদি হাইড্রোজেন গ্যাস তুমি যদি ব্যবহার করো তাহলে ফেটে গেলে হাইড্রোজেন গ্যাস বের হয়ে বাতাসের অনেকগুলা আমার হচ্ছে যে তোমার মৌল রয়েছে, উপাদান রয়েছে, বায়ুমণ্ডলীয় উপাদান, সেখানে বিক্রিয়া করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটাতে পারে। এই জন্য আমরা হিলিয়াম ব্যবহার করতেছি, সেটাও হালকা, সেটাও হালকা, এবং সেটা যদি আমার বেলুন ফুটেও যায় সেই ক্ষেত্রে আমার কোনো ঝামেলা নেই, কারণ সে নিষ্ক্রিয় গ্যাস। এরপরে আসো যে গভীর পানির নিচে যখন ডুবুরিরা যায় তখন তারা সেই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন সিলিন্ডার আমরা বলি, কিন্তু সেই ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হিলিয়াম, কিন্তু অক্সিজেন থাকে 20%, কিন্তু আমরা নাম বলতেছি অক্সিজেন সিলিন্ডার, কিন্তু সেখানে আমার বেশি থাকতেছে কিন্তু হিলিয়াম এবং সেটার পরিমাণ হচ্ছে 80%। এরপর দেখো নিয়ন, আমরা নিয়ন বাতি কথাটা শুনে থাকি, নিয়ন বাতি অর্থাৎ নিয়নের আলো উজ্জ্বল লাল বর্ণের এবং কুয়াশার মধ্যে দৃশ্যমান হয়, বিশেষ করে শীতকালে রোডের সাইডে যে ইয়েগুলো ব্যবহার করা হয় সেটাগুলো নিয়ন বাতি। এরপরে উড়ন্ত বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলো সংকেত হিসেবে ব্যবহার করেন, কারণ আকাশে অনেকগুলো প্লেন ওড়ে, এখন যদি আমার এই লাইন দিয়ে যদি অন্য কোনো প্লেন আসে তাহলে আমি তাকে সিগন্যাল পাঠাতে হবে। এরপরে সবুজ বা নীল বর্ণের ভালভে অনন্য নিষ্ক্রিয় গ্যাস বা মার্কারি বাষ্প মিশ্রিত থাকে, মানে মার্কারির সাথে তুমি নিয়ন মিশ্রিত করে এটাকে বাতির মধ্যে ব্যবহার করতে পারো। এরপর রয়েছে আর্গন, বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে আর্গনের পরিমাণ হচ্ছে তোমার সবচেয়ে বেশি, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে যেটা বেশি আছে সেটা হচ্ছে আর্গন, পরিমাণ কত, 0.93%,
বৈদ্যুতিক বাল্বের নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গন ব্যবহৃত হয়। এরপর রয়েছে আমাদের ক্রিপ্টন জ্যানন, এটা হচ্ছে ফটোগ্রাফিক প্লাস বাল্ব তৈরিতে আমরা এটা ব্যবহার করি। এরপর রয়েছে রেডন। রেডন আমরা জানি যে আমাদের এটা আগেও দেখেছো যে যখন আইসোটোপ পড়ছে তখন যে তেজস্ক্রিয় রেডন ক্যান্সার চিকিৎসায় হচ্ছে যে ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে আমরা ব্যবহার করি। আমি আগেই বলেছি আসলে 18 নম্বর গ্রুপের প্রতিটি মৌল নিয়েই আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। এমসিকিউর জন্য আমার পুরোটাই গুরুত্বপূর্ণ এটা। তো এই ছিল আমার ফি ব্লক পর্যন্ত আলোচনা। একটু পড়াগুলো না রেখে নোট করে অবশ্যই ডে বাই ডে পড়াগুলো শেষ করবা, দেখবে একটা ভালো একটা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছ। তোমার পড়াগুলো শেষ হচ্ছে, তুমি সিকিউ এমসিকিউ করার জন্য যথেষ্ট সময় পাবা। ওকে।